আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ওয়ার্ডপ্রেসের আমার পূর্বের যে টিউটোরিয়ালগুলো যে আমি তৈরি করেছি এবং যারা এই টিউটোরিয়ালগুলো দেখেছেন, আমি মনে করি যে তারা অলরেডি আমার এই টিউটোরিয়ালগুলো দেখে ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে আপনাদের আহ, খুব ভালো একটি আইডিয়া হয়ে গেছে। তো আমার ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো স্বভাবতই আমি কিছু কথা বলতে যাচ্ছি। তো সেই কথাগুলো হচ্ছে যে আমরা সবাই চেষ্টা করি যে আমাদের সাইটকে সিকিউর রাখার জন্য, সেই সিকিউর এবং হ্যাকিং থেকে বাঁচানোর জন্য আমি শুরুতেই একটি ফোল্ডার তৈরি করে সেখানে আমার সাইটটি রেখেছি যাতে হ্যাকিং থেকে বাঁচানো যায়। এটি একটি পন্থা। দ্বিতীয় পন্থা হচ্ছে যে হ্যাকিং থেকে বাঁচানোর জন্য অনেক প্লাগইনস পাওয়া যায় ওয়েব সিকিউরিটির জন্য, সেই প্লাগইনসগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর আরেকটি ব্যাপার হচ্ছে যে নিয়মিত আপনার সাইটটি ব্যাকআপ এবং নেওয়ার জন্য এবং কোনো নতুন একটি এবং আপনার সাইটকে সবসময় আপনি আপডেটেড রাখবেন, এবং সেই আপডেটেডগুলো আপনি যদি হোম ড্যাশবোর্ডে গিয়ে হোমের মধ্যে ক্লিক করেন তাহলেই এখানে দেখবেন যে কোন আপডেট আপনার থিমের অথবা প্লাগইনসের কোনো আপডেট রয়েছে কিনা। তো সেইভাবে আপনার আপনার থিম বা প্লাগইনসের আপডেটগুলো চেক করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্লাগইনস বা থিম অথবা আপনার ওয়ার্ডপ্রেস যেই আপডেট সেটি করার ফলে আপনার সাইটটি লোড হচ্ছে না বা কোনো ফাংশন কাজ করছে না, তখন স্বভাবতই আপনার পূর্বের ফাংশনে ফিরে যাবেন এবং সেইটি ইউজ করবেন। এবং যদি থিম অথবা প্লাগইনস নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে তাদের ফোরামে, অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে প্লাগইনসে যদি কোনো প্রবলেম হয় তাহলে তাদের ফোরামের সাথে যোগাযোগ করে আপনার ওয়ার্ডপ্রেসের বা থিমের বা প্লাগইনসের সমাধানগুলো পেতে পারেন। এবং আমি সবসময় এবং আমি নিজে এবং অন্যান্যদেরকে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে তখন অনেকেই বলে যে ভাই, ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইনস অথবা থিম যেগুলো প্রিমিয়াম টাকা দিয়ে কেনা যায়, কিন্তু সেই থিমগুলো বা প্লাগইনসগুলো বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দেওয়ার পর আমি ফ্রি ফ্রি ডাউনলোড করতে পারি, তাহলে আমি কেন টাকা দিয়ে কিনতে যাব? এটির পেছনে দুটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে নতুন ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো যখন আপনি ওই থিম অথবা প্লাগইনসটি ইউজ করছেন তখন সেই জন্যে সেই কারণে স্বভাবতই আপনার ওই ওয়ার্ডপ্রেসের সাইডের সাথে তাল মিলিয়ে চলার জন্যে এবং বিভিন্ন বাগ থেকে থাকে ওই থিম অথবা প্লাগইনসের মধ্যে, সেই বাগগুলো ফিক্স করার জন্যে ওই প্লাগইনস বিক্রেতা অথবা থিম বিক্রেতা সেগুলো প্রতিনিয়ত আপডেট করে থাকে বা করে। এবং যে যদি না করে থাকে তাহলে স্বভাবতই সেই থিম বা প্লাগইনস আমাদের ইউজ করা উচিত নয়। তো যদি সেটি করেই থাকে, তো আপনি সেটি ডাউনলোড করলেন একটি ফ্রি ভার্সন, প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম প্লাগইনস ফ্রি ভার্সন, এবং যখন আপনি সেটি আপনার সাইডে ইউজ করলেন তখন নতুন আপডেট যখন হবে সেই আপডেট ভার্সনটি আপনি পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে তখন আপনার সাইডে অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এটি গেল একটি মাইনর সমস্যা। সবচেয়ে মেজর যে সমস্যা সেটি হচ্ছে যে যখন আপনি প্রিমিয়াম থিম অথবা প্লাগইনস আপনি ফ্রি ফ্রি ডাউনলোড করে নিচ্ছেন ওয়েবসাইট থেকে, তখন আপনি যখন এটি আপনার সাইডের মধ্যে অ্যাড করেন, সেই সাইডে অ্যাড করার ফলে যেই প্রবলেম, সবচেয়ে বেশি বড় যে প্রবলেমটি হয় সেটি হচ্ছে যে আপনি যদি আপনার সাইটটি অ্যাড করে আপলোড করেন, ওয়েবসাইটে অ্যাড করেন, ওয়েবসাইটে অ্যাড করার পর ওই সাইডের মধ্যে ওই থিমের মধ্যে বা ওই প্লাগইনসের মধ্যে কিছু হিডেন কোড বা শো করা কোড দেওয়া দেওয়া থাকতে পারে, বা কোনো ভাইরাস দেওয়া থাকতে পারে, যার ফলে আপনার ওয়েবসাইটের সমস্ত ডাটা অন্য কেউ নিয়ে নিতে পারে। অথবা যদি আপনার তেমন কোনো সিকিউর ডাটা নাও থেকে থাকে, তারপরে এরকম হতে পারে আপনার সাইটটি যে কোনো সময় তারা হ্যাক করতে পারে। তো সেই জন্যে আপনি হিউজ কালেকশন রয়েছে wordpress.org-এ, সেখান থেকে আপনি প্লাগইনস অথবা থিম ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। এবং থিম বা প্লাগইনসের জন্য wordpress.org ছাড়া অন্য ওয়েবসাইট থেকে যদি আপনি কিনেন বা ফ্রি ডাউনলোড করেন, সেগুলো আগে অন্য কাউকে বা আগে দেখে নেবেন যে ওই ওয়েবসাইটের ওয়েব র্যাঙ্কিং কেমন এবং তাদের কমেন্টগুলো কেমন, এবং ওই ওয়েবসাইটটি বা ওই প্লাগইনসটি বা ওই থিমটি আদৌ বিশ্বাসযোগ্য কিনা এবং আপনার ওয়েবসাইটে কোনো হার্মফুল হবে কিনা। তো এই ব্যাপারগুলো চিন্তা করে আপনারা নতুন একটি স্টেপ নেবেন। এবং আমার যে জিনিসগুলো বাকি ছিল সেটি হচ্ছে যে সেটিংয়ের আন্ডারে
আপনারা অনেক কিছু জিনিসপত্র পাবেন, সেটি হচ্ছে যে সাইট টাইটেল, যে এখানে আপনার সাইডের টাইটেলটি, টেগলাইন, যে আপনার সাইডে কোনো স্লোগান থাকলে সেটি, এবং এটি আমি পূর্বে বর্ণনা করেছি। এই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে যে আপনার সাইডের যে ইমেল অ্যাড্রেস সেটি, এবং আপনার যেমন আমার এই সাইটটিতে আমি দেখিয়েছি যে এটাতে কেউ ইনস্টল করতে রেজিস্ট্রেশন করতে পারবে না, কিন্তু যদি এরকম হয় যে আপনাকে রেজিস্ট্রেশন করতে দিতে হবে, তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা চেক করে দিতে হবে। তারপর হচ্ছে নিউ ইউজার ডিফল্ট রুলস, যে একজন সাবস্ক্রাইবার যে শুধুমাত্র আপনার ওয়েবসাইটে কমেন্ট করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটর যে সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছু নিয়ে কাজ করতে পারবে, এডিটর যে নাকি আপনার সবগুলো কন্টেন্ট এডিট করতে পারবে, অথর যে এবং যে নাকি আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, কিন্তু আপনার প্লাগইনস বা অন্যান্য উইগেট নিয়ে কখনো কাজ করতে পারবে না, সে শুধু লিখতে পারবে রাইটার হিসেবে, এবং কন্ট্রিবিউটর যে আপনার ওয়েবসাইটে লিখতে পারবে, কিন্তু সেটি রিভিউ হিসেবে থাকবে, একজন যে উপরের লেভেলে থাকবে ইউজার সে তার ওই কন্ট্রিবিউটরের লেখা কন্টেন্টটা অ্যাপ্রুভ করবে, তারপর সেটি আপনার সাইডে পাবলিশ হবে। তো সেই জন্যে আপনার সাইডের স্পাম কন্টেন্ট রিমুভ করার জন্য স্বভাবতই নর্মাল ইউজারদের কন্ট্রিবিউটর রুলসটি দেওয়া উচিত। টাইম জোন, যে আপনি কোন টাইমের সাথে রয়েছেন সেটি, অথবা এখান থেকে আপনি আপনার যে ইয়াটি রয়েছে, যে আপনার জেলা ঢাকা, যেমন এখানে বাংলাদেশ, যাই হোক, এখান থেকে আপনার যেই এরিয়া সেই এরিয়াটি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ডেট ফরম্যাট, যে আপনার ডেট ফরম্যাটটি কেমন হবে, টাইম জোন কত হবে, এবং আপনার উইক কবে থেকে স্টার্ট করবেন সেগুলো। তারপর হচ্ছে রাইটিংয়ের আন্ডারে যেই জিনিসগুলো রয়েছে সেটি হচ্ছে যে আপনার হ্যাঁ, এখানে যে আপনার যে ব্রাউজারে আপনার এই সাইটটি পিন করে রাখার জন্য এটি। তারপর ডিফল্ট ক্যাটাগরি, যে আপনার যখন একটি পোস্ট হবে সেটি কোন ক্যাটাগরির আন্ডারে যাবে। তারপর হচ্ছে আপনার পোস্টের ফরম্যাট কোন ফরম্যাটে থাকবে। তারপর আপনার মেল সার্ভার, যে আপনি কাউকে যদি মেল পাঠাতে চান সেগুলো, এবং এখানে আপডেট সার্ভিস, এবং এই আপডেট সার্ভিসে যদি আপনি ক্লিক করেন, এবং এই আপডেট সার্ভিসে এখানে দেখুন যে আপনার যেই পিং সার্ভিসগুলো রয়েছে সেখান থেকে আপনার এই কোডগুলো কপি করে আপনার সাইডের মধ্যে পেস্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিতে পারেন। এর ফলে যেটি হবে, আপনার সার্চ ইঞ্জিনে আপনার সাইটগুলো পেতে সুবিধা হবে, এবং আপনার সাইট প্রতিনিয়ত পিং হতে থাকবে। তারপর হচ্ছে রিডিংয়ের মধ্যে আমি অলরেডি আপনাদেরকে এই নিয়ে অনেক কথা বলেও ফেলেছি, দেখিয়েছি যে আপনার সাইটকে একটি সামারি, ফুল স্টোরি শো করবে না সামারি শো করবে, কতগুলো পোস্ট শো করবে, কতটি আইটেম দেখবে, এবং এটি নিয়ে কাজ করা হয়েছে অলরেডি। তারপর ফলোয়ার সেটিং, যে তাদেরকে কোনো মেসেজ পাঠাইতে চাইলে কমেন্ট, এগুলো থাকবে। ডিসকাশন হচ্ছে আপনার কমেন্টের বক্সগুলো সিলেক্ট করা, যে এখানে বিভিন্ন অপশন রয়েছে যে আপনার কমেন্টগুলো কিভাবে কি করবেন সেই ব্যাপারগুলো। কমেন্ট মডারেশন, কমেন্ট ব্ল্যাকলিস্ট, যে কাউকে যদি আপনি আইপি, ইমেল অথবা ইউআরএল বা নেম কাউকে যদি ব্ল্যাকলিস্টে রাখতে চান সেই ব্ল্যাকলিস্টে। আপনার অ্যাভাটার নিয়ে আমি অলরেডি কথা বলেছি। তো এটি গেল, এটি মিডিয়ার আন্ডারে, যে আপনার থাম্বনেলের সাইজ কত হবে, মিডিয়াম সাইজ কত হবে, লার্জ সাইজ কত হবে। যে আমি ওয়ার্ডপ্রেসে দেখিয়েছি যে একটি ইমেজ আপলোড করার সাথে সাথে ওই ইমেজটি 3-4টি ফরম্যাটে মানে সাইজে তৈরি হয়ে যায়। তো সেই সাইজগুলো কি কি হবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে যে আপনার পেজের পারমালিঙ্ক সেটিং করা। সেটি হচ্ছে যে দেখুন, আমার যে সাইটটি, এই এখন আমরা যেটি নিয়ে কাজ করলাম, এই সাইটটির মধ্যে যে এখানে দেখুন অ্যাবাউট আসের মধ্যে যদি আমি যাই, অ্যাবাউট আসের পেজটি আপনি দেখুন যে এখানে হোয়াট
মানে কোন পেজটি চাই সেটি হচ্ছে পেজের আইডি, পেজের আইডি নাম্বার হচ্ছে 33, যেটি 33 নাম্বার আইডির পেজ, সেই পেজ আইডি নাম্বারটি এখানে দিয়ে এই লিঙ্কটি তৈরি করা হয়েছে। কিন্তু এটি একটি হিউম্যান রিডেবল না, এবং এবং এটি সার্চ ইঞ্জিনেও এই সাইট পেজটি ক্যাচ করতে অনেক সমস্যা হয়, অনেক সময় ক্যাচ হয় না। তো সেই জন্যে আমাদের সবসময় সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইপের ওয়েবসাইট লিঙ্ক তৈরি করা উচিত। এবং আমি কিছু বাংলা ওয়েবসাইট দেখেছি যে যারা নাকি তাদের পেজের লিঙ্ক দিয়ে রাখেন যে বাংলা, যে এখানে ফ্রি বাংলা টিউটোরিয়াল.com এবং আমাদের সম্পর্কে, এখানে বাংলায় লেখা থাকে আমাদের সম্পর্কে, এবং এই বাংলায় লেখাটা যদি আপনার কনভার্ট করি তাহলে অনেক হিজিবিজি অনেক ধরনের লিঙ্ক তৈরি হয়, যেটি সার্চ ইঞ্জিনের কাছে যায়, এবং সার্চ ইঞ্জিন সেই লিঙ্কটি দেখে কিছুই বুঝতে পারে না, এবং সেটি বুঝতে না পারার ফলে সেটি পেজটি ইন্ডেক্সও হয় না। তো সেই জন্যেই আমরা ওই বাংলা টাইপের ইউআরএল অ্যাভয়েড করতে চেষ্টা করব, ওই টাইপের ইউআরএল আমরা দিব না। এবং যে ইউআরএলটি সবচেয়ে বেশি ভালো হয় সেটি হচ্ছে যে পোস্ট নেম, যে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম এবং আপনার পোস্টের নাম যদি আপনি বাংলা ইউজ করে থাকেন, তাহলে আপনি যেটি করতে পারেন যে এখানে দেখুন অপশনাল যেটি রয়েছে যে আপনার ক্যাটাগরি বেজ, ট্যাগ বেজ, যে আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার নাম দিয়ে দিলেন, যে আপনার যেই ক্যাটাগরি থাকবে ওয়েবসাইটের সেই ক্যাটাগরির নাম। যেমন আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালে যদি আমরা যাই, ফ্রি বাংলা টিউটোরিয়ালে আমার লিঙ্কটা আমি যেহেতু বাংলা ইউজ করতে পারবো না, আবার ইংরেজিও আমার প্রতিটা লিঙ্কের জন্য আলাদা আলাদা করে ম্যানুয়াল ইংরেজি লিঙ্ক করাটাও টাফ, ঝামেলা। তো সেই জন্য আমি যেই কাজটা করেছি যে ধরুন যে কোয়েরি দিয়ে উলম্ব মেনু তৈরি করা, এই লিঙ্কটার মধ্যে যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখুন যে এই লিঙ্কের প্রথমে আমি যেটি করেছি যে www.freebanglatutorial.com, তারপরে হচ্ছে এটি আমার যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরির মধ্যে যে আমার মেন আইডিটি কি বলে যে পোস্টের যে আইডিটি, সেই আইডিটি এখানে দেওয়া হয়েছে। এর ফলে এইটুকু আমার সার্চ ইঞ্জিন খুব ভালোভাবেই ক্যাচ করতে পারবে, কিন্তু এইটুকু অতটা পারবে না। কিন্তু তারপরও এইটুকু যদি আমার সার্চ ইঞ্জিন ক্যাচ করতে পারে তাহলেও অন্ততপক্ষে আমার একদম টোটাল বাংলা একটি, যে ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি যে কোয়েরি দিয়ে উলম্ব মেনু তৈরি, এটি যদি এখানে দিয়ে সার্চ দেই তো স্বভাবতই এটি সার্চ ইঞ্জিনে পাওয়াটা খুব টাফ। যেমন এখানে দেখুন যে এখানে সার্চ ইঞ্জিনে পেয়েছে, যার ফলে আমার পেজটি এখানে স্বভাবতই খুব সার্চ ইঞ্জিনে প্রথমে দেখাচ্ছে। কিন্তু আপনারা যদি এই কোডটি ডিক্রিপ্ট করে দেখা হয় তাহলে এখানে অনেক হিজিবিজি হবে, যেটি সার্চ ইঞ্জিনে পাওয়াটা, ইন্ডেক্স করাটা খুব টাফ। তো সেই জন্যে এই আমাদের এখানে বিভিন্ন অপশন রয়েছে, সেই অনুযায়ী আপনার স্ট্রাকচারগুলো তৈরি করা ভালো। ওকে, আর শেয়ারিং এর অপশনটা দেখানো হয়েছে। তো বন্ধুরা, একটি ওয়ার্ডপ্রেসের আমি শেষ করার আগে যে ব্যাপারটি বলতে চাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের থিম চুজ করাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ আপনার থিমের উপরই আপনার ওয়েবসাইটের সব কিছু ডিপেন্ড করছে, এবং আপনি চেষ্টা করবেন যে যতটুকু পাওয়ারফুল থিম ইউজ করা যায় সেটি ইউজ করার জন্য। কারণ হচ্ছে ফর এক্সাম্পল আমার এক ক্লায়েন্ট কয়েকদিন আগে একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেই ওয়েবসাইটটি হচ্ছে একটি ব্লগ টাইপের ওয়েবসাইট, কিন্তু সে একটি থিম চুজ করেছে যেই থিমটি হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই, কিন্তু সেটি হচ্ছে একটি হোটেলের ওয়েবসাইট। সো হোটেলের ওয়েবসাইট এবং একটি ব্লগ টাইপের ওয়েবসাইট দুইটি কিন্তু দুই রকম। তো স্বভাবতই ওই থিমের মধ্যে হোটেলের সম্বন্ধে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে যেগুলো তার মোটেও দরকার নাই। কিন্তু সেই ক্ষেত্রে সে যদি একটা ব্লগ পেজ তৈরি করতে থিম চুজ করতো তাহলে ওই থিমের মধ্যে বাই ডিফল্ট অনেক সুযোগ সুবিধা দেওয়া থাকতো, যার ফলে আমাকে ওই কাজগুলো করতে, ওই অনেক যে প্লাগইনস নতুন করে ইনস্টল করতে হয়েছে সেই প্লাগইনসগুলো ইনস্টল করা হয়নি।
তো করা লাগতো না। তো সেই জন্য থিম চুজ করার পূর্বে আপনারা আগে দেখে নেবেন যে আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, সেই রিলেটেড একটি ওয়েবসাইট থিম আপনারা চুজ করবেন। এবং থিম যারা প্রিমিয়াম থিম কিনতে আমি প্রথমেই বলবো না কাউকে প্রিমিয়াম থিম কেনার জন্য, কিন্তু যারা ফ্রি থিম ইউজ করতে চান তারা তো wordpress.org এখানে রয়েই আছে, এবং এছাড়াও গুগলে সার্চ দিলে অনেক ধরনের ফ্রি থিম আপনারা পাবেন। এবং যারা বাই ডিফল্ট যারা আপনারা প্রিমিয়াম থিম কিনতে চান, তো প্রিমিয়াম থিমের ক্ষেত্রে themeforest.com, তারপর monster.com, তারপর mojotheme.com, এই সাইটগুলোতে অনেক সুন্দর সুন্দর থিম পাওয়া যায়, সেখান থেকে আপনারা চুজ করতে পারেন। এবং অবশ্যই অবশ্যই প্রতিটি থিমের সাথেই কিন্তু ডকুমেন্টেশন থাকে। তো আপনারা স্বভাবতই একটি থিম ইউজ করার পূর্বে সেই ডকুমেন্টেশনটি ভালো করে পড়ে নেবেন, কারণ আমি আগেই বলেছি যে থিমের ব্যাপারগুলো, যে আমরা এই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছি, এই মেনুর বিভিন্ন অংশ ওই থিমের উপর নির্ভর করে। যদি ওই থিমের ফাংশনে এই অপশনগুলো থাকে তাহলে এগুলো থাকবে, এবং কিছু এক্সট্রা অপশন থাকে, আরও বেশি অপশন থাকে, সেই অপশনগুলো আপনারা ওই থিমের ডকুমেন্টেশন পড়ে ওই থিমটি কিভাবে কাজ করতে হয় সেটি আপনারা ইউজ করতে পারেন। এবং নতুন একটি থিম ইনস্টল করে ওই ডকুমেন্টেশন পড়ে আপনি থিমটি ইনস্টল করে তারপরে আপনি জাস্ট আপনার কাজগুলো, আপনার থিমটাকে সাজিয়ে ফেলবেন। তো আপনার যে বেসিক একটি ওয়েবসাইট সাজানোর জন্য যা কিছু দরকার এবং যা যা করা দরকার সবগুলো আমার এই টিউটোরিয়ালটিতে কভার করা হয়েছে, এবং আশা করি আপনারা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ আবার হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। এবং পুরো টিউটোরিয়ালে আমি যদি কাউকে বা কোনো প্রতিষ্ঠানকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি বা তাদেরকে কোনোভাবে নিয়ে কোনো কিছু ঠাট্টা তামাশা করে থাকি, তাহলে সেটা নিতান্তই আমার মজা অথবা অজান্তে করা হয়েছে। তো সেই জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবং আমার নিজেরও বিভিন্ন জিনিস অনেক কিছুই দেখাতে চেয়েও দেখাতে পারি নাই, আবার অনেক কিছু ভুল করেছি। তো আমার এই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।